কাউয়া কাদের বলেছিল কালো পতাকা নাকি শোকের মিছিল, আমরা নাকি কান্না করছি, শোক প্রকাশ করছি। কাদের সাহেব পত্রিকা লেখালেখি করেছেন, কালো শুধু শোকের প্রতীক নয়, কালো শোকের প্রতীক, নিরাশার প্রতীক, হতাশার প্রতীক, অন্ধকারের প্রতীক। আজকে জাতীয় জীবনে যে অন্ধকার ডেকে আনা হয়েছে, সেই অন্ধকারের প্রতিবাদে আমরা আজকে ওই সংসদ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছিলাম। বিএনপি সহ সমস্ত গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করেছে, তাদের উপরে পুলিশ প্রশাসন কর্তৃক লাঠিচার্জ হয়েছে। অসংখ্য নেতা কর্মী সারা দেশে গ্রেপ্তার হয়েছে। আপনারা দেখেছেন রাজনীতি যারা করে, কাউয়া কাদের যদি নির্বাচন হইতো রাস্তায় এখন কা কা করত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের প্রটোকল না ফ্যা ফ্যা করে রাস্তায় ঘোরা লাগতো যদি জনগণ ভোট দিতে পারত। কাজে আজকে আপনারা জনগণকে ভয় পেয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গুন্ডা মাস্তানদের দিয়ে সংসদ দখল করে আজকে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের রচনা করেছেন। তার প্রতিবাদ আমরা করতে চেয়েছিলাম। পুলিশ লেলিয়ে দিয়েছেন, দলীয় গুন্ডা মাস্তান লেলিয়ে দিয়েছেন। এইভাবে কতদিন পারবেন? পৃথিবীর ইতিহাসে সম্ভব হয়নি। বাংলাদেশের ইতিহাসের সেই কলঙ্কিত নির্বাচনের আজকের প্রহসনের সংসদ বর্ষে জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় প্রতি মিনিটে যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয় এই সংসদের পেছনে, সেই সংসদে ডাকাত, চোর, মাফিয়ারা বসে আজকে জনগণের সাথে প্রহসন এবং প্রতারণা করার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজকে গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে বিএনপি সহ সকল বিরোধী দল আমরা কালো পতাকা মিছিল দিয়েছিলাম। এই কালো পতাকা মিছিলের প্রতিবাদে আমার কথা পরিষ্কার বন্ধুগণ, যে আজকে পুলিশকে বাধ্য করছে অনৈতিক কাজে, অসাংবিধানিক কাজে, বেআইনি কাজে। অনেকে বলছেন ভাই না করলে তো চাকরি থাকবে না, কি করব, আমাদের করতে হয়। তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, এই ভাই সামনের স্লোগান থামাও, স্লোগান বহুত দিছ, যে আজকে আমরা এখানে যারা আছে যে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফিলোসফি থেকে পড়েছে, ইসলামিক স্টাডিজ থেকে পড়েছে, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স থেকে পড়েছে, আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়েছি, সে জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের অধীনে 7 কলেজ থেকে পড়াশোনা করেছে, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এখন ল পড়ছে, অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। এইখানে যারা আছে অনেকেই দেশের অনেক সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তারা যদি পড়াশোনা শেষ করে বিসিএস, ব্যাংক, বিভিন্ন ধরনের পড়াশোনা করত, তারাও অনেকে চাকরিতে ঢুকে যেত। কেউ পুলিশের এসআই হতো, কেউ এসপি হতো, প্রমোশন পেয়ে আস্তে আস্তে আবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেত। তো আমাদের তো সুযোগ ছিল। রাজনীতি এদেশে কখনো এলিট শ্রেণীর মানুষ, ধনিক শ্রেণী তারা রাজনীতি করে না। রাজনীতি করে দেশের মেহনতি মানুষ, গরিব দুঃখী দরিদ্র পরিবারের সন্তানেরা। আজকে আমার একটা কথা বলতে হচ্ছে, আসম আব্দুর রব সাহেবকে তো চিনেন, স্বাধীন বাংলাদেশের পতাকা। আজকে মুক্তিযুদ্ধের বাপ মা সবকিছু তো শেখ মুজিবুর রহমানকে বানানো হয়, আর অন্য কারো ইতিহাসকে মূল্যায়ন করা হয় না, স্বীকৃত দেওয়া হয় না। মুক্তিযুদ্ধের 4 খলিফা ছিলেন তৎকালীন সময়ে ডাকসুর ভিপিজিএস এবং তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক। যদিও সেই ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকরা কেউ পরবর্তীতে আওয়ামী লীগ করেন নাই। 4 খলিফার একজন শাহজাহান সিরাজ টাঙ্গাইল থেকে নির্বাচন করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। আসম রব সাহেব তো সেই স্বাধীনতার 3 বছরের মাথায় তারা বঙ্গবন্ধুর শাসন আমল, যখন মানুষের উপরে অত্যাচার নির্যাতন আজকের মতো এরকমের জঘন্য রাষ্ট্র ব্যবস্থা চলছিল, বিরোধী মত নির্মূল করার জন্য তারা একটা রাম রাজত্ব কায়েম করেছিল। সেই সময় তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রতিবাদের রাজপথে ফেটে পড়েছিলেন। তারা সেই সময় আর বঙ্গবন্ধুর আনুগত্য করেন নাই। যেদিন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আদর্শের গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিলেন, তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন।
সেদিন মুক্তিযুদ্ধের মূল্যবোধ, গণমাধ্যমের স্বাধীনতা, বাক ব্যক্তির স্বাধীনতা, সেদিন 4টি পছন্দের পত্রিকা রেখে যখন বাকশাল কায়েম করার জন্য সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে রেখেছিল, সাংবাদিক সহ সমস্ত পেশাজীবীরাও কিন্তু সেদিন বঙ্গবন্ধু না নেতৃত্ব মানে নাই। বঙ্গবন্ধুর মতো এরকম একজন নেতা, যার ডাকে মুক্তিযুদ্ধে দলমত নির্বিশেষে মানুষ অস্ত্র তুলে নিয়েছিল, যার অনুপস্থিতিতে এই দেশের মানুষ মুক্তিকামী জনতা নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 4 বছরের মাথায় একটা জঘন্য ঘটনা দেখতে হলো, বাকশালের নির্মম নিষ্ঠুর পতন দেখতে হলো। কিন্তু দুঃখের বিষয়, ইতিহাসের এটাই সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইংরেজিতে একটি কথা আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস নিজেই তার পুনরাবৃত্তি করে। আজকে দুঃখ হয়, শেখ হাসিনা তার বাবার চেয়েও জঘন্য পথে হাঁটছেন। আমরা কথা বলছি, আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, জুতা লীগ, মুজা লীগ, তারা বলবে যে ভাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, নেত্রীর বিরুদ্ধে আপনি সমালোচনা করেন। এই যে আজকে দেশের জনগণের উপরে যে দৈত্য দানব চেপে বসেছে, এই দৈত্য দানবের নয়নমণি তো তোমার নেত্রী ভাই, তার নেত্রীর বিরুদ্ধে আমরা কেন কথা বলবো না? আজকে এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক, সেদিন বাসায় বসে নিউজ দেখছিলাম, একটু চোখ দিয়ে আমারই দেখি পানি পড়ে গেছে, পরে আবার হাসছি। সিনেমাতে ভিলেনরা যেভাবে অভিনয় করে ওইভাবে হাসছি। সরি স্যার, আজকের এই পরিস্থিতি আপনারা তৈরি করেছেন। আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিকে দেশের মানুষের জন্য কাজ করেও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে? তার পাশে দেখেছেন একজন নারী কর্মীকে দেখিয়ে তিনি বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার মেম্বার ওই জোবরা গ্রাম থেকে যখন শুরু করেছে, একজন প্রায় 60 ঊর্ধ্ব মহিলা, তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন ওষুধ টষুধ সব কিছু সহ জেলে যাওয়া লাগতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অধ্যাপক রেহমান সুবহান কলাম লিখেছেন, কার জন্য ঘন্টা বাজছে। হয়তো তিনি মিন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে এরকম আরো যারা আছে, যারা এই সরকারের বিরুদ্ধে করবে, শেখ হাসিনার বাকশালী শাসনের বিরোধিতা করবে, তাদের ঘন্টা বাজবে, খালেদা জিয়ার মতো জেলে যেতে হবে, বিষ প্রয়োগে মেরে ফেলা হবে, নানান ধরনের নিপীড়নের শিকার হতে হবে, এটা মিন করেছেন। অথবা শেখ হাসিনার জন্য ঘন্টা বাজছেন, সেটা মিন করেছেন। কিন্তু রেহমান সুবহান স্যারকে আমি উইথ ডিউ রেসপেক্ট আমরা বলতে চাই, কেন স্যার আজকে আক্ষেপ করে কলাম লিখছেন? এই ফ্যাসিবাদ তো আপনারাই এনেছেন। 1/11 ঘটিয়ে এই আওয়ামী বাকশালকে ভারতীয় পৃষ্ঠপোষকতায় এই দেশের জনগণের উপরে চাপিয়ে দিয়েছেন। কাজে ওই যে আল্লাহ যেটা বলেছে, দুনিয়াতে যত বালা মুসিবত মানুষের হাতের কামাই, আজকে এটা আমরা যে অপকর্ম আপনারা করেছেন তারই ফল ভোগ করছেন অনেকে। আজকে প্রতিবাদ করছে, এখন আমরা মিছিল করতে পারি, পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হবে, কিছু নেতাকর্মী গ্রেপ্তার হবে, কয়েকজন আহত হবে। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, কালো চশমাটা খোলো, চশমা পরে আছে। 28 অক্টোবর এই আলরাজি কমপ্লেক্সের সামনে তার বাম চোখে গুলি লেগেছিল। তার বাম চোখের তিনি চোখের দৃষ্টি চিরতরে হারিয়েছেন। তারপরে আজকে আবার তিনি প্রতিবাদে এসেছেন। জমিদারের ছেলেরা, ওবায়দুল কাদের কিংবা বিএনপি আওয়ামী লীগের বড় বড় নেতাদের মতো শিল্পপতি যারা মনোনয়নের লাভে কর্মী নিয়ে রাজপথে থাকে, নেতা যিনি চেয়ারম্যান হতে চান, পৌরসভার মেয়র হতে চান, এই ছেলে কিন্তু সেরকম কোনো পরিবারের সন্তান না। নির্বাচনে 10,000 টাকা খরচ করারও সক্ষমতা কিন্তু নাই। আমি বলছি ভাই তুমি 250 না, বলছে ভাই চোখটা একটা গেছে, জীবনও যদি যায় এই ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। যখন দেখেন আজকে অনেকের ঠোঁট ফাটিয়েছে, শরীর ফাটিয়েছে, আহত হওয়ার পরেও কিন্তু যায়নি একজনও, সবাই রাজপথে দাঁড়িয়ে আছে। এখন আমরা বলছি যে আমরা পারি, এখানে 40-50 জন পুলিশ রয়েছে, আমরাও প্রায় 1-150-র মতো আছি, 1-3 জন পুলিশকে ম্যানেজ করতে পারবো না? ধাক্কাধাক্কি ধস্তাধস্তি করে আমরাও পারবো। কিন্তু কথা হচ্ছে তাতে কার লাভ হবে? এই যে 28 তারিখ একজন পুলিশ সদস্য মারা গেল, তিনি যেই ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যান না কেন, বিধবা হয়েছে ওই পুলিশ সদস্যের স্ত্রী, সন্তান হারা হয়েছে ওই পুলিশ সদস্যের সন্তান,
যেই যুবদল কর্মীরা মারা গেছে, পিতৃহীন সন্তানহীন হয়েছে, ওই পরিবার কার জন্য? শেখ হাসিনার ক্ষমতার জন্য। কাজী পুলিশ সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে বলতে চাই, দয়া করে আল্লাহর হস্তে জনগণের মুখোমুখি দাঁড়ায়েন না, আল্লাহর হস্তে দাঁড়ায়েন না। একটা দিতে আসলে তারাও কিন্তু পাল্টা দেওয়ার চেষ্টা করবে, যদি না পারে খাবে, আপনারা জিতবেন। আবার যেদিন জনগণ পারবে সেদিন কিন্তু পরিস্থিতি 28 তারিখ যারা ছিলেন তারাও জানেন, ওইখানে হাত জোর করে সারেন্ডার করেছিল, ছিয়াত্তরের ওখানে হাত জোর করে সারেন্ডার করেছিল। আজকে বিএনপি সহ বিরোধী দলের যে সমস্ত ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তির দাবি করছি। একই সাথে আজকে আমরা দেশের জনগণকে বলতে চাই, আপনারা চিন্তা করেন, আপনারা ভাবেন যে আজকে সীমান্তে আমার দেশের বিজেপি যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে, তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়, মন্ত্রী হারামজাদার ক্ষমতা নাই এটার প্রতিবাদ করার। হারামজাদায় বলে বিচ্ছিন্ন ঘটনা, হারামজাদা বলছি, মাইন্ড করছেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি। আমরা আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর জমানায় কবি রফিক আজাদ বলেছিলেন, ভাবতে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো। আজকে সেই পরিস্থিতি তৈরি হয়েছে না? আজকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে যে ওই মন্ত্রী হারামজাদারা বাতাল অবস্থায় মাল খেয়ে ডাল হয়ে বলেছে বিচ্ছিন্ন ঘটনা। অথচ ভারতীয় বিএসএফ এর প্রধান বাংলাদেশের তার কাউন্টার পার্টকে চিঠি লিখে যদিও বলেছে এটা দুঃখজনক ঘটনা, কিন্তু বাংলাদেশের মন্ত্রী হারামজাদার মুরত নাই এই ঘটনা নিয়ে একটা প্রতিবাদ করা শক্ত প্রতিবাদ। আজকে এই যে বিএসএফ ভাইদেরকে বলি, আপনাদেরকে আওয়ামী লীগ বলবে ভারতের সাথে রাজনৈতিক ফায়দা লাভের জন্য গুলি চালাইবেন, মারবেন, আবার কিছু বাঁচবেন, আবার ক্ষমতা দখলের জন্য ঢাকা শহরে বাংলাদেশের আশঙ্কা আছে, বিরোধী দলের উপরে বলবে গুলি চালাইবেন। আপনারা কি, আপনারাও কি আওয়ামী লীগের গোলাম হয়ে এইভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বেগম খালেদা জিয়া, মাওলানা জিল্লুর হোসেন সাঈদীর মতো আলেম ওলামা, কেউ দেশে নিরাপদ? কেউ নিরাপদ আছে? দুঃখজনক, আমাদের মাঝে কিছু রাজনৈতিক বেঈমান মুনাফিক আছে, তারা মুখে বলে যে নির্বাচনে যাই নই, সরকারের অধীনে যাব না, আন্দোলন করবো না, একসাথে আন্দোলন করব। একজন দেবে শুক্রবার, আরেকজন দেবে শনিবার, আরেকজন দেবে বুধবার। দয়া করে যারা দেশকে ভালোবাসেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, তাদেরকে আমরা অনুরোধ করব, আজকে তো আমরা সংসদ ভবন দখল করে শেখ হাসিনাকে, এমপি মন্ত্রীদেরকে শ্রীলঙ্কার মন্ত্রীদের মতো রাস্তায় নামাইয়া পিটাবো না, আজকে তো ট্রেনে ফালাবো না। আজকে এটা শুরু হয়েছে, প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। দেশের জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিবাদের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য আমরা আহ্বান জানাই। একই সাথে পুলিশ ভাইদেরকে আবারও বারবার অনুরোধ করতে চাই, সতর্ক করতে চাই, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। শেখ হাসিনার পতন টুডে অর টুমরো হবেই, টুডে অর টুমরো হবেই। কাজে আজকে যারা বাড়াবাড়ি করছেন সবাই কিন্তু জনগণের মেমোরিতে সেভ হয়ে আছেন। আগে চুপ ছিল না, এখন ভিডিওতে দেখা যায়, ছবিতে দেখা যায়। কাজে আমরা বেঁচে না থাকি, আমাদের নেতা কর্মীরা বেঁচে থাকে, আমাদের সন্তানেরাও বেঁচে থাকবে। ইতিহাসে যেমনি ভাবে ফেরাউন নমরুদের পতন হয়েছে, হিটলার মুসলিনের পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হবে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এমপি হয়েছে ফেরদৌস, এমপি হয়েছে মমতাজ, এমপি হয়েছে সাকিব আল হাসান, ঢাকার মেয়র হয়েছে আনিসুল হক। তো তুমি মিয়া ছাত্রলীগ যুবলীগ করে কি গাঞ্জা খাইবা আর ইয়াবা খাইবা আর যুবলীগ করে ক্যাসিনো ব্যবসা করবা ঢাকার শহরে? তুমি তো এমপি মন্ত্রী হইতে পারবা না, কারণ ওইখানে তো ওই নাচলেওয়ালি গানলেওয়ালি লাগবে, যে কারণে ওদেরকে মনোনয়ন দিবে। আওয়ামী লীগ আজকে
ক্ষমতায় থাকার জন্য যাকে ইচ্ছা যখন তখন কোরবানি দিয়ে লাশ ফেলে দেবে, তাতেও তারা দ্বিধাবোধ করবে না। কাজেই যারা প্রকৃত আওয়ামী লীগ করেন তারা বলবো, রাজনীতি করলে বিরোধী দলে গেলে আপনাদের রাজনীতি তৈরি হবে। এখন আওয়ামী লীগ একটা লুটেরাদের দল, মাফিয়াদের দল, ডাকাতের দল। ব্যাংক লুট বাংলাদেশের ইতিহাসে 52 বছর ইতিহাসে সবচেয়ে আলোচিত, সবচেয়ে মানুষের কাছে পরিচিত নাম ব্যাংক লুটপাটে এসালম। এসালম নতুন সরকারকে ফুল দিতে যায়। এসালমকে টাকা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কাগজের মতো টাকা ছাপায়। গত কয়েক মাসে 60,000 কোটি টাকা ছাপিয়ে দিয়েছে। বাংলাদেশের শেয়ার বাজারের স্বীকৃত লুটেরা মাফিয়া সালমানের প্রমাণ টাকা মাফিয়া লুটেরা 96 শেয়ার বাজার লুট করেছে। আবার 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর আবার লুট করেছে। সেই সালমানের প্রমাণ হচ্ছে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা। এই লুটেরাদের দলকে নিয়ে তারা লুটপাটের রামরাজত্ব কায়েম করছে। এইখানে চালের দাম নিয়ে হাঁসফুস করলে কমবে না। ওই গোস্তের দাম কমানো খলিল রে বাবা দিয়ে লাভ নাই। গোস্ত কি সারা দেশে দাম কমছে? সবজির দাম কমছে। আমার কৃষক যখন পেঁয়াজ উৎপাদন করে দাম পায় না, আলু উৎপাদন করে রাস্তায় মনের দুঃখে ট্রাক দিয়ে ডইলা রাস্তায় ফেলায়। আর ইন্ডিয়ান আলু এইখানে আসে, ইন্ডিয়ান পেঁয়াজ এইখানে আসে। আমার দেশের কসমেটিক্স বলেন, কাপড় বলেন, এত সুন্দর কাপড়